অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস 'দিন যায়, রাত যায়'। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সকালে ঘুম থেকে উঠেই সুমিত বেরিয়ে যায়। তিস্তা যায় বাড়িওয়ালার ছেলেদের পড়াতে, কারণ সেখানে ১ কাপ চা মেলে। তারপর সারাদিন শুয়ে বসে থাকা। তিস্তা ভাবে মাইনে পেলে একটা স্টোভ কিনবে, জনতা স্টোভ। তাতে কিছু অন্তত ফুটিয়ে নেওয়া যাবে। সারাটা দিন কেটে যায়। রাত ১০টা নাগাদ সুমিত ফেরে হাতে ১ ভাঁড় তরকারি আর ৩টে রুটি নিয়ে। না, কোনো কাজের খবর সে পায়নি। অনেক ঘুরেছে। কেউ কেউ আশা দেখিয়েছে। সুমিত জানায় সে খেয়ে এসেছে। ৩টে রুটি মুখে দিতে কষ্ট হয় তিস্তার। যদি সুমিত না খেয়ে আসে, তাকে সাধাসাধি করে অন্তত একটা রুটি খেতে। কোনোদিন খায়, কোনোদিন খায় না সুমিত। দুটো রুটি আর তরকারিকে অমৃত বলে মনে হয় তিস্তার। জল খেয়ে সুমিতের বুকে মাথা রেখে শুয়ে মনে হয়, স্বর্গ যদি কোথাও থাকে তো সেটা এখানেই। ভালোবাসার জন্য ১,০০,০০০ মাইল হেঁটে যেতে পারি। ১,০০,০০,০০০ পদ্মের দিঘি ছেড়ে ভালোবাসার জন্যে এতটুকু ঘাস ফুল বুকে তুলে নিতে পারি। ভালোবাসা, তুমি আমায় রাজেন্দ্রাণী করেছ। আমার ভাঙা দাওয়া আর রাজপ্রাসাদের কোনো ফারাক নেই। সারাদিন না খাওয়া আর রাত্রে ২টো বা ৩টে রুটি আর তরকারি খেয়ে বেঁচে থাকতে যে কষ্ট, তা তিস্তার মনে একটুও রেখাপাত করছিল না। প্রতিদিন সে সুমিতকে খুঁটিয়ে জিজ্ঞাসা করে কিভাবে তার দিন কাটল, কি খেলো। শোনে, রোজই কোনো না কোনো বন্ধু পেট ভরে তাকে খাইয়েছে। মাস ২ বাদে একটা লোভনীয় চাকরি পাওয়া যাবে। কিছু টাকা সে ধার করেছে বন্ধুদের কাছে, মাইনে পেলেই শোধ করে দেবে। মাসের মাঝামাঝি আরও ২টো টিউশনি পেল তিস্তা। সব মিলিয়ে মাসে ১৩০ টাকা রোজগার। ওর মনে হতে লাগলো অনেক টাকা। সারাদিন খিদে চেপে চেপে একসময় খাওয়ার ইচ্ছেটাই কমে যেতে লাগলো। মাস শেষ হলে স্টোভ কেনা, নিত্য বাজার করা ছাড়া কফি হাউস এবং কলেজে ফিরে যাওয়া সম্ভব হবে, এই চিন্তায় বিভোর হয়ে থাকতো সে। ওর যে ওজন কমছে, শরীর রোগা হচ্ছে, এ ব্যাপারে একটুও খেয়াল ছিল না তিস্তার। এর মধ্যে জয়তী এলো একদিন দেখা করতে। এসে অবাক হয়ে বলল, এ কি চেহারা হয়েছে তোর? কেন, খারাপ লাগছে? কি রোগা হয়ে গেছিস, খাওয়া দাওয়া করিস না? বাহ, করবো না কেন? বাড়িতে রান্না করিস? সামনের মাস থেকে করব। শোন তিস্তা, তোর বাবাকে সব জানিয়ে চিঠি লেখ। কেন? সুমিতের মায়ের ইচ্ছে তোর বাবা যদি ওকে এসে বলেন এই বিয়ে মেনে নিয়েছেন, তাহলে তোকে ঘরের বউ করে নিতে তার কোনো আপত্তি নেই। এখন যে অবস্থায় কাটাচ্ছিস তার চেয়ে চিঠি লেখা ঢের ভালো। আমি লিখলেই বাবা শুনবেন কেন? শুনবেন, তুই ওর মেয়ে। বাবারা চিরকাল মেয়েদের সবচাইতে বেশি ভালোবাসে। না, আমি লিখব না, মরে গেলেও না। কেন? আমি বাবার অবাধ্য হয়েছি। আমার ওই চিঠি লেখার মুখ নেই। তাহলে কি করবি? যা করছি, এ মাসটা কষ্ট করি। ঠিক আছে, যদি টিউশনি করবি তাহলে ভালো টিউশনি কর। কোথায় পাবো? দাঁড়া, আমাদের ক্লাসের লক্ষ্মী আগারওয়ালা বলছিল ওর খুড়তুতো বোনকে পড়ানোর জন্য ইংলিশ মিডিয়ামের মেয়ে খুঁজছে ওরা। কালই ওর সঙ্গে কথা বলে দেখি, জয়তী বলেছিল। ২দিন বাদে সুমিত এসে খবর দিয়েছিল কফি হাউসে ওর সঙ্গে জয়তীর দেখা হয়েছে। জয়তী বলেছে তিস্তা যেন সামনের মাসের ১ তারিখে বাড়িতে গিয়ে দেখা করে। এক ভদ্রলোকের এক মেয়েকে পড়াতে হবে। মাসে ২০০ টাকা পাবে, সপ্তাহে ৩ দিন। কেঁদে ফেলেছিল তিস্তা। ২০০ টাকা, মাসে ১২ দিন। তার মানে সে হেসে খেলে ৩৫০ টাকা রোজগার করতে পারবে। সেটা হলে আর কোনো সমস্যা থাকবে না। একটা স্টোভ, থালা বাসন, কেটলি, কাপ ডিশ আর খাট এবং আলনা কিনলে আপাতত সমস্যার সমাধান হয়ে যাবে। মাসে ১০০ টাকা ভাড়া দিতে হবে অবশ্য। প্রথম ৩-৪ মাস একটু কষ্ট হবে, কিন্তু তারপর তো আর নয়। সুমিত নিশ্চয়ই এর মধ্যে একটা চাকরি ঠিক পেয়ে যাবে। কি অদ্ভুত নিশ্চয়তাবোধ তিস্তাকে আচ্ছন্ন করে রাখলো। মাসের শেষ দিকে তিস্তার একটু জ্বর হলো, সেই সঙ্গে পেটে ব্যথা।
সুমিতকে এই ছোট্ট সমস্যার কথা সে বলেনি। বেচারা বাড়ি ফিরেই গম্ভীর হয়ে থাকে। প্রথম সে জিজ্ঞাসা করত ওই রুটি তরকারি সুমিত কিনছে কি করে। ধার করা টাকায় কিনছে শুনে খারাপ লাগতো। প্রায়ই মনে করিয়ে দিত যেন এই কারণে সুমিত বেশি ধার না করে। এখন আর প্রশ্ন করে না। মনে মনে ঠিক করে নিয়েছে যতই ধার করুক রুটি তরকারির জন্য, কত আর খরচ হয়, মাইনে পেলে একটু একটু করে শোধ করে দেবে। কিন্তু জ্বর বাড়তে লাগলো। তৃতীয় দিনে পড়াতে যেতে পারল না। সুমিত বেরিয়ে গেছে রোজকার মতো চাকরির ধান্দায়। পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মুখে কোনো স্বাদ নেই। উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে। দুপুরে বলরামের পিসিমা খোঁজ নিতে এলেন। তিস্তার অবস্থা দেখে চমকে উঠলেন। তিস্তা প্রচণ্ড চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছে না। মনে হচ্ছে শরীর নিংড়ে নিচ্ছে কেউ। ভদ্রমহিলা তাড়াতাড়ি পাড়ার ডাক্তারকে ডেকে আনলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, মনে হচ্ছে জন্ডিস হয়েছে। খুব খারাপ ধরনের জন্ডিস। সেই সঙ্গে পেটে আলসার হতে পারে। এখনই হাসপাতালে ভর্তি করা দরকার। বলরামের পিসিমা ঘরোয়া ধরনের মহিলা। ডাক্তারকে ফি দিয়ে বিদায় করে আর এক ভাড়াটেকে ব্যাপারটা বললেন। তার ফলে বিকাল নাগাদ তিস্তা আরজিকর হসপিটালের জেনারেল বেডে শুতে পারল। সুমিত সেদিনও ফিরেছিল রাত 10টায় আলু পটলের তরকারি আর রুটি নিয়ে। খবরটা পেয়ে ঘাবড়ে গিয়েছিল। অত রাত্রে হাসপাতালে গিয়ে কোনো লাভ নেই জেনে তিস্তার ডায়েরি হাতড়েছিল। সেখানে তিস্তার কানপুরের ঠিকানা পেয়ে পরের দিন সকাল হতেই টেলিগ্রাম করেছিল, ডটার সিরিয়াসলি ইল, অ্যাডমিটেড ইন আরজিকর, কাম শার্প। হাসপাতালের বিছানায় শুয়ে কিছুই টের পায়নি তিস্তা। কখন তাকে পেইং বেড থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে তা সে টের পায়নি। যখন কথা বলার অবস্থায় এলো তখন বাবা চোখের সামনে, মা বাবার পাশে, পেছনে সুমিতও দাঁড়িয়ে। কেঁদে ফেলেছিল তিস্তা। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে এসেছিল। ওর বাবার হাত এগিয়ে এসেছিল। মেয়ের ডান হাত আঁকড়ে ধরে ভদ্রলোক বিড়বিড় করেছিলেন, কেন এমন করলি, কেন? জবাব দিতে পারেনি তিস্তা। কিন্তু বুকের ভেতর এতদিন যেসব যুক্তি দিয়ে প্রতিরোধ তৈরি করে রেখেছিল তা এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। তাকে ওইভাবে কাঁদতে দেখে নার্স এগিয়ে এলো। না, আর নয়, এবার আপনারা বাইরে যান। দিদি, চিড়িয়া মোড় এসে গেছে। বাস্তবে ফিরল তিস্তা। চারপাশে আলো জ্বলছে। রিকশার হর্ন বাজছে এলোমেলো। বারাকপুরে চিড়িয়া মোড়ে ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। সামনের লোক দুটো টাকা দিয়ে নেমে গেল নিঃশব্দে। তিস্তা ব্যাগ খুলল। বুড়ো সর্দারজি জিজ্ঞাসা করল, আপনি কত দূর যাবেন এখান থেকে? নোনা চন্দনপুকুর। বেশি ভেতরে না হলে আমি পৌঁছে দিয়ে আসছি। না না, আমি রিক্সা নিয়ে চলে যাব, অনেক ধন্যবাদ আপনাকে। কত দিতে হবে? পিছনের সিট থেকে মিটার দেখতে পাচ্ছিল না তিস্তা। 30 দিন। কি বলছেন, মাত্র 60 টাকা উঠেছে? না দিদি, ৩-৩-৯০ পেলে মিটারের অনেক বেশি আমি পেয়ে যাব। আপনি 30ই দিন। টাকাটা দিয়ে তিস্তা বলল, আপনি অদ্ভুত মানুষ। বুড়ো সর্দারজি হাসল। আমি নিজের ক্ষতি করিনি কিন্তু। রিকশায় বসেও লোকটাকে ভুলতে পারছিল না তিস্তা। নিজের ক্ষতি না করেও কেউ তো অন্যের উপকার করে না। রেল লাইনের পাশ ধরে সিনেমা হাউসের সামনে দিয়ে লেভেল ক্রসিং এর কাছে এসে পৌঁছে দেখল সেটা খোলা। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে এখানে প্রায়ই জ্যাম হয়। অর্থাৎ এখনো ট্রেন চলাচল শুরু হয়নি। আনন্দপুরের পাশ দিয়ে খানিকটা এগোতেই ক্ষীরোদ চক্রবর্তীর বাড়ি। তার ভাইপো অসীম তাদের বাড়িওয়ালা। অসীমের স্ত্রী দাঁড়িয়েছিলেন বারান্দায়। তিস্তাকে নামতে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কিসে এলেন ভাই? শুনলাম ট্রেনে খুব গোলমাল হয়েছে। ভাড়া মিটিয়ে কাছে এসে তিস্তা বলল, হ্যাঁ। দেখুন তো কি হবে। কেন? 7টার মধ্যে বাড়ি ফিরবে বলেছিল। একটা নেমন্তন্ন রাখতে যেতে হবে। আপনি কি করে এলেন? ভদ্রমহিলা খুবই উদ্বিগ্ন। আমি একটা গাড়ি পেয়ে গেলাম। তিস্তা ঠোঁট কামড়ালো। ব্যথাটা আবার জাগিয়ে উঠেছে। কোমর থেকে তল পেটে নেমে যাচ্ছে পেঁচিয়ে। অসীমবাবুর স্ত্রী চমকে উঠলেন। কি হয়েছে আপনার? অনেক কষ্টে ভদ্রমহিলার সাহায্য নিয়ে তালা খুলে বাড়িতে ঢুকেছিল তিস্তা। আলো জেলে বিছানায় শুইয়ে দিয়ে মিসেস চক্রবর্তী জিজ্ঞাসা করেছিলেন, কখন থেকে এরকম ব্যথা হচ্ছে?
একটু আগেই প্রথম টের পেলাম। যন্ত্রণাটাকে সামলাতে চেষ্টা করছিল তিস্তা। আপনি এই অবস্থায় বেরিয়েছেন কেন? অবস্থা? না, এখনো অনেক দেরি আছে। একবার ডক্টর মল্লিককে যদি ফোন করা যেত। আমি বুঝতে পারছি আপনার খুব অসুবিধে হচ্ছে। তিস্তা হাঁপাতে হাঁপাতে বলেছিল। কাউকে বিব্রত করতে তার কখনোই ভালো লাগে না। মিসেস চক্রবর্তী তাড়াতাড়ি চলে গেলেন। বিছানায় শুয়ে অরিত্রর কথা মনে হলো তিস্তার। অরিত্র যদি পাশে থাকতো, আকাশবাণীতে একটা খবর দিতে বলবে। কিন্তু ব্যথাটা একটু একটু করে কমে এলো এক সময়। কপালের ঘামও শুকিয়েছে। ধীরে ধীরে খাট থেকে নেমে দাঁড়ালো সে। সামান্য মাথা ঘোরা ছাড়া আর তেমন কোনো অসুবিধে নেই। ঈশ্বর এ যাত্রায় বাঁচিয়ে দিলেন। মিসেস চক্রবর্তী ফিরে এসে বললেন, আরে, উঠছেন কেন? লজ্জিত হাসি হাসল তিস্তা। ঠিক আছি এখন। ডাক্তার মল্লিক আসছেন। ও। তিস্তার মনে হলো না বললেই ভালো হতো। ট্যাক্সি ভাড়ার পর আরো কিছু বাড়তি টাকা যাবে। এখন তো অসুবিধে নেই। আপনার সাহস আছে। কেন? এই স্টেজেও একা আছেন, অফিস করছেন। মিসেস চক্রবর্তী বললেন, আমি আকাশবাণীতেও টেলিফোন করে দিয়েছি। ও ছিল? হ্যাঁ, বললেন কাজ শেষ করেই চলে আসছেন। আপনি বরং একটু বিশ্রাম নিন। আমি চা পাঠিয়ে দিচ্ছি। না, না, আমার এখন ভালোই লাগছে। আপনি পারবেন? নিশ্চয়ই। তখন আপনার মুখের যা অবস্থা হয়েছিল। আচ্ছা, ডক্টর মল্লিক এসে দেখুন আপনাকে, তারপর যা ইচ্ছে তাই করবেন। ভদ্রমহিলা চলে গেলেন। একই বাড়ি হলেও ভাড়াটে হিসেবে তাদের যাওয়া আসা এবং অন্যান্য স্বাধীনতা সম্পূর্ণ আছে। ভদ্রমহিলার সঙ্গে এতদিন শুধু ভালো সম্পর্ক ছিল। হৃদ্যতা গড়ে ওঠার অবকাশ বা বাসনা কোনোটাই হয়নি। আজ এমনভাবে ওকে এগিয়ে আসতে দেখে ভালো লাগার সঙ্গে অস্বস্তিও কম হচ্ছিল না। বাথরুম হলো এমন একটা জায়গা যেখানে শারীরিক দুর্ঘটনার ৬০ ভাগই ঘটে থাকে। শোয়ার ঘরের মতো বাথরুমকে ছিমছাম রাখার দিকে ঝোঁক তিস্তার অনেক দিনের। অরিত্র ঠাট্টা করে বাতিক বলে। নতুন সাবান ব্যবহার করে অরিত্র মোড়কটাকে মেঝে ফেলে রেখে গেছে। হেঁট হয়ে সেটাকে তুলতে গিয়েও নিজেকে সামলে নিল তিস্তা। পায়ে করে সরিয়ে দিল একপাশে। ডাক্তার মল্লিক এসে পড়লেন একটু বাদেই। মিসেস চক্রবর্তী তার সঙ্গে। তিস্তাকে দেখেই ভদ্রলোক বললেন, কি হলো, এমন জরুরি হুমকি? হঠাৎ একটা ব্যথা। তিস্তা অপরাধীর হাসি হাসল। কখন থেকে? প্রথমে টের পাওয়ার সময়টা বলল তিস্তা। ডাক্তার মল্লিক ওকে বিছানায় শুইয়ে নানা রকম পরীক্ষা করলেন। তারপর বললেন, এখনো মাস দুয়েক বাকি। অনেক সময় টেনশনে এমনটা হতে পারে। একবার যখন হয়েছে তখন আর আপনি বাইরে বের হবেন না। ব্যথাটা যদি রিপিট করে সোজা আমার নার্সিং হোমে চলে আসবেন। আমি ওষুধ দিয়ে যাচ্ছি। প্যাড বের করলেন ভদ্রলোক। তিস্তা সেদিকে তাকালো। ভয়ের কিছু নেই তো? না মা, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। ডাক্তারবাবু, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। কিন্তু পরেও তো অনেক ছুটি লাগবে। ৩ মাসের বেশি তো পাবো না। ডাক্তার মুখ তুললেন। এখন ঝুঁকি নিলে সেটা দুটো প্রাণের ভালো মন্দ জড়ানো থাকবে। পরে সেটা হবে আপনার একার। সিজার না হলে মাসখানেক বাদে অফিসে যেতে দিতে পারি। ওরা চলে গেলে প্রেসক্রিপশনের কাগজটা হাতে নিয়ে বসে থাকলো তিস্তা। আজ বাড়িতে এসে কাজের মেয়েটাকে দেখতে পায়নি। ৯টায় ওষুধের দোকান বন্ধ হয় এখানে। অরিত্র যদি তার মধ্যে না আসে তাহলে অন্তত আজকের রাতের জন্য এই কাগজটার কোনো মূল্য থাকবে না। তিস্তা কেঁদে ফেলল এবং তখনই দরজায় শব্দ হলো। নিজেকে ঠিক করতে যেটুকু সময় তাতেই গলা পেল। বৌদি? তিস্তা চোখ মুছে তাকালো। বাড়িওয়ালার কাজের মেয়েটি দাঁড়িয়ে। দিন। কি? মা বলল ওষুধ এনে দিতে হবে। হো। তিস্তা হেসে ফেলল। পৃথিবী এখনো হঠাৎ হঠাৎ ভালো হয়ে ওঠে। তোমাদের বাবু এসেছেন? না। টাকা নিয়ে ওষুধ আনতে চলে গেল মেয়েটি। মিস্টার চক্রবর্তীর বাড়ি ফেরার তাড়া ছিল, তবু তিনি ফিরতে পারেননি। অরিত্র ফিরবে কি করে? সে যদি ট্যাক্সিটাকে না পেত, যদি সর্দারজি রাজি না হতো, ভাবতেই গা কেমন করে উঠল। এই যন্ত্রণা নিয়ে শিয়ালদা স্টেশনের জনস্রোতে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারত তিস্তা?
ওষুধ পৌঁছে দিল মেয়েটা। এসে বলল, এইমাত্র বাবু এলো, বাসে এসেছে। ট্রেনে নাকি খুব গোলমাল। জানি। আচ্ছা বৌদি, একটা কথা বলবো? কি কথা? আপনার শ্বশুর বাড়ির কেউ নেই? থাকবে না কেন? নিজের মা বাবাও তো আছে। হুম। তাদের কাছে চলে যাচ্ছেন না কেন? আমরা এত গরিব, তবুও এ সময় ঘরে মেয়ে এলে বুকে করে আগলে রাখি। তিস্তা হেসে ফেলল। ভেবেছিলাম ছুটি নেবার পর মায়ের কাছে যাব। তাহলে মাকে আসতে লিখুন। এই সময় ব্যাটা ছেলে কি বুঝবে? মেয়েটি চলে যাওয়ার পর ওষুধ খেলো তিস্তা। খিদে পাচ্ছে বেশ। খালি পেটেই খেলো। সকালে বিকেলের তরকারি রেঁধে গিয়েছিল। রাতে রুটিটা তৈরি করে নেয়। আজ কি হবে? এত অবসন্ন লাগছে যে রান্নাঘরে যাওয়ার ইচ্ছে একটুও নেই। অরিত্র যদি 10টার মধ্যে আসে তাহলে দোকান থেকে রুটি কিনে আনতে পারে। চুপচাপ শুয়ে পড়ল তিস্তা। শুতে বড় স্বস্তি। এ কি, দরজা বন্ধ না করে ঘুমিয়ে আছো? পাল্লার আওয়াজে ঘুম ভাঙতেই তিস্তা প্রশ্নটা শুনতে পেল। অরিত্র দাঁড়িয়ে আছে খাটের পাশে। অরিত্রকে চিনতেই যেন একটু সময় গেল। এর মধ্যে অরিত্র নিজেকে শুধরেছে। কি হয়েছে? কেমন আছো? তিস্তা উঠে বসল। ঠিক আছি। মিসেস চক্রবর্তীর টেলিফোন পেয়ে তো আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। তুমি কি করে বাড়ি ফিরলে? ওহ, আজ যা স্টেশনে মারপিট! আমি তো অফিসের গাড়িতে ফিরলাম। অরিত্র জোরে জোরে কথা বলছিল। এখন কটা বাজে? এখন? ঘড়ি দেখল অরিত্র। 12টা বাজতে 3। তিস্তা হেসে ফেলল। জামা ছাড়তে ছাড়তে অরিত্র বলল, হাসছো যে? তুমি খবর পেয়ে চলে এলে বোধহয়। হ্যাঁ, স্টেশনে গিয়ে দেখি ট্রেন বন্ধ। বাসেও ওঠা যাচ্ছে না। আবার অফিসে ফিরে গেলাম। কয়েকজন স্টাফকে এদিকে পৌঁছে দিতে আসছিল, তাই চলে আসতে পারলাম। ডাক্তার এসেছিল? হ্যাঁ। কি বলল? ভয় নেই, মরবো না। বুঝলাম। ঠিক কি হয়েছিল? পেইন। সে কি এখনই? জানি না। তুমি তোমার মায়ের কাছে চলে যাও এবার। থ্যাঙ্কস। আচ্ছা, আমি যাই বলি তোমার খারাপ লাগে কেন বলো তো? বলার মধ্যে আন্তরিকতা থাকে না বলে। অরিত্র পাশে এসে বসল। একটা হাত তিস্তার কাঁধে রাখল। যদি দুঃখ পেয়ে থাকো তাহলে আমি সত্যিই দুঃখিত। আসলে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি না বলে। অরিত্র থেমে গেল। হঠাৎ কি হলো? ভীষণ একা লাগতে লাগতে হয়তো সামান্য স্পর্শ অনেকটা পাওয়ার স্বাদ এনে দেয়। তিস্তা অরিত্রর হাতে গাল রাখল। সেই উষ্ণতায় যে আরাম, তাতে তার চোখ বুজে গেল। অরিত্র জিজ্ঞাসা করল, খেয়েছ? কথা না বলে মাথা নেড়ে সত্যিটা জানালো তিস্তা। সে কি, রান্না হয়নি? টগরের মা আসেনি? আমি যখন ফিরেছি তখন ও ছিল না। তাহলে বাড়িতে খাবার নেই? হাত সরিয়ে নিল অরিত্র। ভেবেছিলাম তুমি তাড়াতাড়ি ফিরলে রুটি কিনে আনতে বলবো। আশ্চর্য! তার মানে আমরা দোকানের রুটি খাই? এখন খাই না, কিন্তু না খাওয়ার তো কিছু নেই। তুমি কখন ফিরেছ? 8টার মধ্যে। সে কি, কিসে এলে? ট্যাক্সিতে। মাই গড তিস্তা, আমি বুঝতে পারি না মাঝে মাঝে তোমার মধ্যে পুরনো ভূতরা কি করে মাথাচাড়া দিয়ে ওঠে। এখন ট্যাক্সিতে চড়া একদম লাক্সারি ছাড়া আর কিচ্ছুই নয়। বাচ্চা হতে কত খরচ হবে কে জানে। অরিত্র উত্তেজিত গলায় বলল। পাউরুটি আছে, তাই দিয়ে তরকারি খেয়ে নাও। আমার ঘুম পাচ্ছে। পাশ ফিরে শুয়ে পড়ল তিস্তা। খাওয়ার ব্যাপারে অরিত্র একটু বিলাসী। মাঝে মাঝে মনে হয় খুব কম পুরুষই খাওয়া দাওয়ার ব্যাপারে নির্লিপ্ত। আজকাল ছুটি থাকলে রান্না করতে ভালোই লাগে তিস্তার। সেদিন অফিসে কথা হচ্ছিল। গত 30 বছরে মেয়েদের যেমন অনেক কিছু বদলে গিয়েছে, তেমনি রান্নার ধরনেও পরিবর্তন এসেছে। মা ঠাকুমাদের হাতের রান্না ছিল অসাধারণ। এটা মেনেও বলতে হয়, তাদের এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল না। বড়ির ঝোল, শুক্তো অথবা মোড়ো ঘন্ট তারা অসাধারণ রাঁধতেন, কিন্তু ওগুলো থেকে আরেকটা পদ তৈরি করার কথা খুব কম মহিলাই ভাবতে পারতেন।
তখন ডিমটাকে খুব গুরুত্ব দেয়া হতো না। এখন এই এক ডিম দিয়েই কত রকমের খাবার তৈরি করতে পারে একালের মনোযোগী মহিলারা। অথচ স্কুল জীবন পর্যন্ত রান্নাঘরে ঢোকারও দরকার হয়নি। পরে কখন কেমন করে একটু একটু নাড়াচাড়া করতে করতে ব্যাপারটা আয়ত্তে এসে গেল, তার নিজেরই জানা নেই। এখন কেউ খেতে ভালোবাসলে তাকে ভালো মন্দ রেঁধে খাওয়াতে ইচ্ছে হয়। আজ এত কাণ্ডের পরেও অরিত্র শুধু রুটি আর ঠান্ডা তরকারি খাচ্ছে বলে মন খারাপ হয়ে গেল তিস্তার। নিজের খিদের কথা মনেও রইল না। মাঝরাত্রে অদ্ভুত একটা স্বপ্ন দেখল তিস্তা। দেখে হাঁসফাঁস করে উঠে বসল। স্বপ্নে সে ধরিত্রীকে দেখতে পেয়েছিল। সেই ধরিত্রী, কলেজ জীবনে যে ছিল নারী প্রগতির সপক্ষে বলিয়ে মেয়ে। অনেককাল হয়ে গেল ধরিত্রীর সঙ্গে দেখা নেই। দেখা নেই জয়তীর সঙ্গেও। বিয়ে থা করে পুনায় চলে গিয়েছে। ঠিকানা জানা নেই যে চিঠিপত্র দেবে। ধরিত্রীর বিয়ের ব্যাপারটাও অজানা। স্বপ্নে ধরিত্রীকে দেখলো একটি মানুষের সঙ্গে ঝগড়া করতে। লোকটা যে ওর স্বামী তা বুঝতে পারছিল। হঠাৎ কোথা থেকে লোকটার লোহার বেড়ি এনে ধরিত্রীর পায়ে পরিয়ে দিয়ে বিছানায় আরাম করে ঘুমিয়ে পড়ল। ধরিত্রীর রাগত চোখে তাকে দেখল। এক ক্যান পেট্রোল বিছানায় উপর করে ঢেলে দিয়ে দেশলাই জ্বেলে দিল। দাউ দাউ আগুনের মধ্যে লোকটা জ্বলে যাচ্ছিল। সেটা দেখা মাত্র ঘুম ভেঙে গেল তিস্তার। নীল আলো জড়ানো ঘরে সে চারপাশে তাকালো। অরিত্র ওপাশে পাশ ফিরে ঘুমিয়ে আছে। এই তাদের ঘর। কিন্তু এমন স্বপ্ন দেখলো কেন? ধরিত্রী বা এতকাল পর আসবে কেন তার স্বপ্নে? অরিত্রর দিকে তাকালো সে। স্বামীর সম্পর্কে সে কি মনে মনে এতটাই তিক্ত হয়ে গেছে যে যা স্বপ্নে প্রতিফলিত হচ্ছে? সে কি কখনো ঘুমন্ত অরিত্রকে পুড়িয়ে মারতে পারবে? অসম্ভব। তাছাড়া কেন সেটা করবে? এ ধরনের স্বপ্ন দেখা মানে নিজের মানসিক বিকৃতি ছাড়া আর কিছুই নয়। অরিত্রর কিছু কিছু ব্যবহার তার ভালো লাগে না, এটা ঠিক কথা। খুঁটিয়ে দেখলে ওর ব্যবহারে অনেক ত্রুটি পাওয়া যাবে। যাকে বলে ব্যক্তিকেন্দ্রিক মানুষ, অরিত্র প্রায় তাই। নিজের ভালো বুঝে নিতে ওর জুড়ি নেই, কিন্তু তার বাইরে ও খুব স্বাভাবিক। যে কোনো বিষয় নিয়ে কথা বললে ওর বুদ্ধিদীপ্ত মনের ছবি চমৎকার পাওয়া যায়। কোনো মানুষ সম্পূর্ণ নিটোল হয় না। অনেকেরই অনেক রকম খামতি থাকে। তিস্তার নিজেরই কি তা নেই? অতএব অরিত্রর ব্যবহারে যা কিছু অপছন্দ তা বাদ দিয়েই ওকে সে গ্রহণ করেছে এবং করে যাবে। অন্তত এইটুকু কারণের জন্য ধরিত্রীদের দলে সে কখনো সংখ্যা বাড়াতে পারে না। ঘুমন্ত অবস্থায় অরিত্র মুখ ফেরালো, গাল রাখলো কনুইতে। ও এখন কাদা। আর ওর এই ভঙ্গি দেখে কেঁপে উঠল তিস্তা। চট করে তার সামনে সুমিত চলে এলো। ঘুমাবার সময় এটা খুব প্রিয় ভঙ্গি ছিল সুমিতের। একটু আলাদা। একদম একা শোয়ার অভ্যেস ছিল সুমিতের। বলতো কেউ গায়ের পাশে শুলে ওর ঘুম আসে না। হরেকৃষ্ণ শেঠ লেনের বিছানাহীন মেঝেতেও ও সেই অভ্যেসটা চালু রেখেছিল। যতক্ষণ শরীরের প্রয়োজন ততক্ষণ জড়িয়ে থাকা, তারপরে একা আলাদা হয়ে যাওয়া। হাসপাতালেই বেশ রোগা হয়ে গিয়েছিল তিস্তা। যেদিন রিলিজ অর্ডার পেল সেদিন বাবা বললেন, মা, তোর সুখের জন্য আমাকে যা করতে বলবি আমি তাই করব। সুমিতকে আমার খারাপ লাগেনি। শুধু ও চাকরি বাকরি করে না, মা বাবার উপর নির্ভর করে আছে, এইটাই মেনে নিতে পারছি না। তোকে একটা কথা জিজ্ঞাসা করব? কেবিনে বাবার সঙ্গে মা ছাড়া আর কেউ ছিল না। তিস্তা মাথা নেড়েছিল। সমস্ত ছেলেবেলা ধরে তোকে আমি যে শিক্ষা দিয়েছিলাম তা কি বৃথা হয়ে গেল? প্রৌঢ় অদ্ভুত চোখে তাকিয়েছিলেন। মাথা নেড়ে নিঃশব্দে আবার না বলেছিল তিস্তা। তুই এরকম কাণ্ড তাহলে কি করে করলি? খানিকক্ষণ চুপ করেছিল তিস্তা। তারপর বলেছিল, উত্তরটা পরে দেব বাবা। মা এবার কথা বলল, তোমার আর দমদমে থাকা চলবে না। বাবা বললেন, ওকে সব বলো। মা বললেন, গতকাল সুমিতের সঙ্গে ওদের বাড়িতে গিয়েছিলাম। ওর মায়ের সঙ্গে পরিচয় হলো। তিনি বললেন, আমাদের আপত্তি না থাকলে তারও তোকে ছেলের বউ হিসেবে গ্রহণ করতে আপত্তি নেই। তিস্তা ঠোঁট কামড়েছিল। বাবা বলেছিলেন, আমার তো ভদ্রমহিলার কথাবার্তা খারাপ লাগেনি। ছেলে না বলে বিয়ে করেছে, তবু একটুও রাগ নেই। বললেন, আপনাদের মেয়ে আপনারা অনুমতি না দিলে আমরা কেন গ্রহণ করব?
ঠিকই তো। সেদিন সুমিত হাসপাতালে আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করে মা-বাবা তাকে নিয়ে সুমিতের বাড়িতে গেলেন। ওর মায়ের ব্যবহার দেখে মনেই হলো না একদিন তিনি দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। দুহাতে জড়িয়ে বুকে টেনে নিলেন। আন্তরিক গলায় বললেন, ও মা, কি চেহারা করেছিস তুই! আহারে! বাবা বললেন, খুব খারাপ ধরনের জন্ডিস হয়েছিল। তা তো দেখেই বুঝতে পারছি। দেখো কাণ্ড, সুমিত তো একবারও বলেনি। ভদ্রমহিলা ওর মাথায় কাঁধে হাত বোলাচ্ছিলেন। বাবা বললেন, জামাই কি এসেছে? না, সে সেই দুপুরে চড়তে বেরিয়েছে। সুমিতের মায়ের গলা পাল্টালো। মা বললেন, ও বোধহয় জানে না আজ হাসপাতাল থেকে ছেড়ে দেবে। সুমিতের মা বললেন, ঠিক জানে, যেমন বাপ তেমন ছেলে তো। বাবা বললেন, হ্যাঁ, বেয়াই মশাইয়ের সঙ্গে তো আলাপ হলো না। কি জানি কোথায় গেছে। হ্যাঁ, আমার মনে হয় আপনার আমার একটা উৎসব করা উচিত। কিসের? আপনার ঘরে পুত্রবধূ এলো, আমার মেয়ে পাত্রস্থ হলো। এটা অবশ্য খারাপ বলেননি। আত্মীয় স্বজনদের তো জানি, কুৎসা গাইতে জিভ লকলক করবে। যতই করুন ওদের মন পাবেন না। তা সেসব করতে অনেক খরচ, দিনকাল যা পড়েছে। আমি তৈরি আছি। তাছাড়া আপনি যদি ছেলের জন্যে। একটা কুটোও নয়, ওই অপদার্থ ছেলেকে কিচ্ছু দেবেন না। তবু খাট, বিছানা, ঘড়ি, আংটি। একদম নয়। বৌভাত বলুন আর যাই বলুন, তার খরচটা দিলেই হবে। সেটা কত? এই রে, এখনই কি করে বলি? আমার এক ভাই আছে, এসব করায় সে ওস্তাদ। তার সঙ্গে কথা বলে বলবো। আপনি মানে আপনারা কোথায় উঠেছেন? মা বললেন, আমার বোনের বাড়ি নাকতলায়। বাবা বললেন, আমার রিটায়ারমেন্টের বেশি দেরি নেই। সঞ্চয়ের চেষ্টাও তো কখনো করিনি। তবু কলকাতার দুই প্রান্তে দুটুকরো জমি কিনে রেখেছিলাম। কোথায়? একটা বেলেঘাটায় আর একটা শ্যামনগরে। বাড়ি করবেন? সেরকমই ইচ্ছে। গিন্নির ইচ্ছে শ্যামনগরেই বাড়ি করি। বেলেঘাটা বড্ড ঘিঞ্জি এলাকা। মানুষের ভিড়। আসলে এতকাল ফাঁকায় থেকে অভ্যেস তো। তা ভালো। আপনি কালকে যোগাযোগ করুন। আমি এর মধ্যে ভাইয়ের সঙ্গে কথা বলে রাখব। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার মেয়েকে আমি প্রথম দিনেই মেয়ে বলে ডেকেছি। ও আমার মেয়ে। খুশি হয়ে বাবা মা চলে যাওয়ার পর হঠাৎ কান্না পেয়েছিল তিস্তার। শাশুড়ি বলেছিলেন, ও মা, এতকাল স্বামীর সঙ্গে কাটিয়ে এখন কান্না কেন? শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি। তোমার স্বামীকে আমি পছন্দ করি না। ওর বাপও যেমন ও তেমন। তুমি যদি আমার মেয়ে হিসেবে এ বাড়িতে থাকতে পারো, তাহলে তোমাকে আমি মাথায় করে রাখবো, বুঝেছ? কথাটার মানে কি বুঝতে পারেনি তিস্তা। অনেকদিন বাদে হাসপাতালের বিছানার বাইরে অনেকক্ষণ একা বসে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই নিষ্কৃতি পেতেই মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। শাশুড়ি এতে খুব খুশি হলেন। জড়িয়ে ধরে তাকে নিয়ে এলেন সুমিতের ঘরে। বললেন, এই ঘর তোমার। তুমি যদি আমার মন বুঝে চলো, তাহলে কোনো কাজ করতে হবে না তোমাকে। হরেকৃষ্ণ শেঠ লেনে রাখা তার জিনিসপত্রকে এ ঘরে দেখতে পেল তিস্তা। শাশুড়ি চলে যাওয়ার পর সে চেয়ারে বসেছিল। সুমিতকে দেখতে খুব ইচ্ছে করছিল তার। এই সময় একটি মহিলা ঘরে এলো। বছর ৩৫-এর কালো, খুব স্বাস্থ্যবতী চেহারার মহিলাটি কাজের মেয়ে যে তা বুঝতে পারল তিস্তা। মহিলার হাতে একটা থালা, তাতে সুজি এবং রসগোল্লা। মহিলা বলল, আমার নাম মঙ্গলা। তুমি তো মাস্টারনি থেকে বউ হয়ে এলে এ বাড়িতে। ২ মাস ছিলাম না বলে দেখনি। আমি গিন্নিমার খাস লোক, বুঝলে? তিস্তা মাথা নেড়েছিল। মঙ্গলা থালাটা একটা টেবিলে রেখে বলেছিল, অমন লক্কা পায়রাকে মন দিলে কি করে বউ? মানে? ছোট বাবুর কথা বলছি। তিস্তা জবাব দিতে পারল না। মঙ্গলা হাসল। বাবু যে বাবু, তিনিও কাল রাত্রে বললেন, মঙ্গলা, ও ছোড়াও সুন্দরী বউ পেয়ে গেল। আমাদের দেশটার কি অবস্থা হলো রে! তিস্তা অবাক। এ কথা বললেন কেন? আর কেন? বুড়োর সারা জীবনের শখ তোমার মতো ফর্সা সুন্দরী বউয়ের। নাও, খেয়ে নাও।
আমার হয়েছে মরণ, সব দিক সামলাতে হয়। তুমি এখানে অনেকদিন আছো? তা 8 বছর। আমার আগে ছিল গণেশের মা। 8 বছর ধরে এ বাড়ির হাল ধরে আছি আমি। জয়নগরে বাড়ি, জমি জমা ছেলে মেয়ে সব সেখানে। তুমি এখানে পড়ে আছো কেন? হো মা, এ কি কথা! পড়ে আছি কি গো? না থাকলে এ বাড়ি অচল। থাকো কদিন, বুঝতে পারবে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয়। হ্যাঁ, তোমার বর যদি খারাপ ব্যবহার করে আমাকে বলো, আমি এমন দাওয়াই দেব যে ঠিক হয়ে যাবে। তোমার কথা সুমিত শোনে? 100 বার। এই 8 বছর মাত্র একদিন আমার সঙ্গে দেখা করেনি। একদিন? হ্যাঁ, যেদিন তোমরা ঘর ভাড়া নিতে গিয়েছিলে। তাছাড়া রোজ সকালে আসতো, খেত, ঘুমাতো, রাত্রের খাওয়া খেয়ে পয়সা নিয়ে চলে যেত তোমার ওখানে শুতে। কি? হতভম্ব হয়ে গিয়েছিল তিস্তা। ও মা, তুমি জানো না? সুমিত রোজ এখানে আসতো। হ্যাঁ, আমি স্নান করিয়ে না দিলে বাবুর মন ভরে না। ও এখানে এসে স্নান করতো? হ্যাঁ। তিস্তার মাথা ঘুরতে লাগলো। সুমিত রোজ সকালে স্নান সেরে বেরিয়ে যেত চাকরির সন্ধানে। ওর মনে হলো মঙ্গলা মিথ্যা বলছে, কিন্তু নিজেকে সামলে নিল সে। বলল, ওর মা ওকে পছন্দ করেন না? তা করবেন কেন? সুমিত যে ওর সঙ্গে ঝগড়া করে। কেন করে? পয়সা কড়ির জন্যে। মায়ের দুর্বলতা তো জানে। কি সেটা? না বাবা, প্রথম দিনেই সব জেনে যাবে তা হবে না। জানলে গিন্নি আমাকে ছেড়ে দেবে না। এই যে আমি লাঠি ঘোরাই, সেটা গিন্নি হতে দিচ্ছে যে কারণে, সেটা তোমাকে বলবো কেন এত শিগগির? গিন্নির 2 চক্ষের বিষ ওর স্বামী, তাকে ঠান্ডা করতে হয় আমাকে। বিষ নেই, শুধু কুলোপানা চক্কর। আর সেটা করি বলে গিন্নি আমাকে তোয়াজ করে। তো তোমাকে বলি নতুন বউ, এই বাড়িতে যদি থাকতে চাও তো গিন্নির মন জয় করো, সুমিতকে পাত্তা দিও না। ও তো আমার স্বামী, আমি ওকে ভালোবাসি। তবে মরেছ। হঠাৎ বাইরে থেকে সুমিতের মায়ের গলা পাওয়া গেল। চিৎকার করে তিনি মঙ্গলাকে ডাকছেন। মঙ্গলা বলল, অশান্ত হয়েছে, যাই, খেয়ে নাও। খাওয়ার ইচ্ছে ছিল না বিন্দুমাত্র। হাসপাতাল থেকে যে ডায়েট চার্ট দিয়েছিল তাতে ঘিয়ে ভাজা সুজি নেই। তাছাড়া সে ভাবতেই পারছিল না সুমিত রোজ সারাদিন এ বাড়িতে আরাম করে গিয়েছে, আর সে হরেকৃষ্ণ শেঠ লেনে না খেয়ে থেকেছে। তার মনে হচ্ছিল মঙ্গলা মিথ্যা বলেছে। এই যৌবনবতী এবং অসুন্দরী দাসীটির মতলব ভালো নয় বলে মনে হচ্ছিল তার। এমন সময় বাইরে পুরুষ কণ্ঠ শোনা গেল। আমার পুত্রবধূ অথচ আমি দেখব না? তোর গিন্নিমা ভেবেছে কি? মঙ্গলার গলা কানে এলো। ভদ্রভাবে কথা বলবে, শিক্ষিত মেয়ে। আমি কি অশিক্ষিত নাকি? হায় আমার লয়ার। তারপর দরজায় সুমিতের বাবাকে দেখতে পেল তিস্তা। রোগা লুঙ্গি আর গেঞ্জি পরা একটি মানুষ অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। মঙ্গলা বলল, তোমার শ্বশুর মশাই। তিস্তা উঠল, এগিয়ে গিয়ে প্রণাম করল। ভদ্রলোক বললেন, এ যে দেবী। সুমিতের বউ, মঙ্গলা বলল। হতে পারে, কিন্তু আমার কাছে দেবী। হোল লাইফ, বুঝলে বৌমা? আমি তোমার মতো একটি মেয়েকে স্বপ্নে দেখে এসেছি। আমি পাইনি, কিন্তু আমার ছেলে পেল। দ্যাটস মাই স্যাটিসফ্যাকশন। এবার ঘরে যেতে হবে, বৌমা বিশ্রাম নেবে। মঙ্গলা হাত ধরে টানল। না, আমি যাব না। তাহলে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দেব না। চোখ রাঙালো মঙ্গলা। তৎক্ষণাৎ একেবারে যন্ত্রের মতো ফিরে গেলেন সুমিতের বাবা। তিস্তা চুপচাপ তাকিয়েছিল। ভদ্রলোক অ্যাবনর্মাল। কিন্তু তাই যদি হয় তাহলে তিনি কোর্টে যান কি করে? পৃথিবীর যেসব শ্বশুর বৌমাকে দেখে সবার সামনে বলে, তোমার মতো একজনকে আমি চেয়েছি এবং পাইনি, তাদের মস্তিষ্ক সম্পর্কে সন্দেহ তো হবেই। কিন্তু এটা পরিষ্কার ভদ্রলোকের উপর মঙ্গলার প্রভাব প্রচণ্ড। মঙ্গলা ওকে ঘুম পাড়িয়ে দেয়। কি কাণ্ড! সুমিত এসেছিল 9:15 নাগাদ।
কফি হাউস বন্ধ হলে। ততক্ষণ এই ঘরে একদম একা ছিল তিস্তা। কিছু করার নেই বলে সুমিতের বইপত্র উল্টাচ্ছিল। সেই সময় অদ্ভুত কিছু দেখতে পায়নি, কিন্তু একটা আবিষ্কার করেছিল। সুমিতের একটা বাঁধানো খাতা আছে। তাতে ইংরেজি ভাষায় প্রকাশিত মেজর গল্প উপন্যাস সম্পর্কে প্রকাশিত সমালোচনাগুলোর সারাংশ লেখা আছে সযত্নে। কোনোটা উপন্যাসের পেছন কভারে ছাপা সারমর্ম। অর্থাৎ সুমিত এইসব লেখা পড়েছে বলে যে দাবি করে তা ঠিক নয়। ওই লেখাগুলোর ওপর যে সমালোচনা ওর চোখে পড়েছে তাই সংগ্রহ করে নিজের পাণ্ডিত্য জারি করে। ব্যাপারটা এক ধরনের তঞ্চকতা থাকলেও তিস্তার মনে হলো এটুকু করতেও তো বেশ উদ্যমের দরকার হয়। কজন ছেলে বা মেয়ে এতটা পরিশ্রম করে? এই ঘরে একটাও ইংরেজি বই নেই। রাতে সুমিত ঘরে ঢুকে হাসল। দেবী সস্থানে এলেন? হঠাৎ খুব অভিমান হলো তিস্তার। সে মুখ ফিরিয়ে নিল। কি হলো? ও, আজ হাসপাতালে যায়নি বলে রাগ করেছ? প্ল্যান করে, বুঝলে? ইচ্ছে করে যায়নি। তোমার বাবা যাতে একা নিজের মেয়েকে আমার মায়ের হাতে তুলে দেন তাই সরে থেকেছি। আমি সামনে থাকলে মা বিগড়ে যেতে পারত। জড়িয়ে ধরতে চাইল সুমিত। না, ছোবে না তুমি। ত্রস্তে সরে গিয়েছিল তিস্তা। কেন? আমার অপরাধ? তুমি আমাকে ঠকিয়েছ। আমি? তোমাকে? এর মধ্যেই? যা তা বলছো। তুমি রোজ চাকরি খোঁজার কথা বলে এ বাড়িতে দুবেলা এসে খাওনি, এখানে স্নান করনি, দুপুরে ঘুমাওনি, কফি হাউসে আড্ডা মারোনি, বাড়ি থেকে টাকা নিয়ে আমার জন্য রুটি তরকারি কিনে এমন ভাব দেখিয়েছ কত ক্লান্ত। জিজ্ঞাসা করলে বলেছ বন্ধু বান্ধবরা খাইয়েছে তোমাকে, বলনি? প্রথমটায় অবাক হলেও পরের দিকে অদ্ভুত শান্ত মুখে হাসতে লাগলো সুমিত। তিস্তা থামলে বলল, মিথ্যে কথা বলেছি বলতে পারো, কিন্তু ঠকাইনি। মিথ্যে যুধিষ্ঠিরও বলেছিল, ওই দুই জিনিস এক নয়। তুমি এমন করতে পারলে? কেন? অন্যায় কি আছে? আমি সব কিছু ছেড়ে না খেয়ে ওখানে পড়েছিলাম কারণ আমরা। দেখো, যতক্ষণ তুমি না জেনেছ যে আমি বাড়িতে খেয়েছি ততক্ষণ তোমার মনে হয়েছে আমিও স্ট্রাগল করেছি, হয়েছে তো। নাও ফরগেট ইট। কিন্তু কথা হলো, এই বাড়িতে ঢোকা মাত্র এসব কথা তোমার কানে কে দিল? মাতৃদেবী? তাতে তোমার দরকার কি? হঠাৎ বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে চড় মারল সুমিত তিস্তার গালে। এই বাড়িতে আমার সঙ্গে এই ভঙ্গিতে কথা বলবে না। তিস্তা পাথর হয়ে গেল। সেই প্রথম কেউ তাকে শরীরে আঘাত করল। আজন্ম এমন অভিজ্ঞতা ছিল না তার। সুমিত ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গেছে। অনেকক্ষণ বসেছিল তিস্তা। তার চোখে একটুও জল এলো না। শুধু অবাক, আরো অবাক হয়ে যাচ্ছিল সে। রাতে পাশে শুয়ে সুমিতি কথা বলল। আই এম সরি। নীল রক্ত আছে তো শরীরে, মাথা ঠিক রাখতে পারিনি। নীল রক্ত? প্রশ্নটা আপোষেই বেরিয়ে এসেছিল ঠোঁট থেকে। ব্যভিচার পুরনো যুগ থেকেই চলে আসছে। আমাদের বাড়ি মাতৃতান্ত্রিক, মাতৃদেবী সব। মায়ের শাশুড়িও তাই ছিলেন। তিনিই সব শিখিয়ে দিয়ে গেছেন মাকে। হয়তো মা তোমাকে সেটা শিখিয়ে দেবে। আগে প্রচুর বিষয় সম্পত্তি ছিল। কুঁজোর জল গড়িয়ে খেতে খেতে এখন প্রায় তলানিতে ঠেকেছে। আমার বাবা যে কি করে ল পাস করেছিলেন তা ঈশ্বর জানেন। তিনিই প্রথম এ বাড়ির গ্র্যাজুয়েট। বাবার কোনো ক্লায়েন্ট নেই। ব্রিফলেস উকিল। কোর্টে যাওয়া আসাই সার। উনি এসেছিলেন এ ঘরে। অ, মঙ্গলা এসেছিল? হ্যাঁ। এ বাড়িতে মঙ্গলার ভূমিকা কি? হেসে উঠল সুমিত। তুমি তো 2 মাস অমিতকে পড়িয়ে গিয়েছ। কিছু টের পেয়েছিলে তখন? পাওনি। বাইরের লোকেরা কিছুই বুঝবে না। এমন ট্রেনিং। আমার কাছে না শুনে নিজেই একটু একটু করে জেনে নিও। মঙ্গলার কাছে তুমি স্নান করতে? হো, এ গল্পও শুনে ফেলেছ? পুরনো অভ্যেস। ছেলেবেলা থেকে স্নান করাতো তো। ছেলেবেলা? মঙ্গলা এ বাড়িতে এসেছে 8 বছর আগে। ওই তখন থেকেই। এখন অমিতকে রোজ করায়। মাথা মুন্ডু বুঝে পাচ্ছিল না তিস্তা। অমিতের বয়স 12 হয়ে গিয়েছে। অত বড় ছেলেকে স্নান করাবে কি?
হঠাৎ গা ঘিন ঘিন অনুভূতি ছড়ালো। সেই সময় সুমিত তাকে জড়িয়ে ধরতেই সে খুব শান্ত গলায় বলল, হাসপাতাল থেকে বলে দিয়েছে এখন এসব নয়। কেন? অসুখের পরেও শরীরে কিছু জার্ম থেকে যায়। চমৎকার। তোমার সংক্রামক রোগ হয়েছিল নাকি? আশ্চর্য, আমি সম্পূর্ণ সুস্থ নই। তিস্তা উঁচু গলায় বলা মাত্র দরজায় শব্দ হলো। সুমিত জিজ্ঞাসা করল, কে? আমি। অমিতের গলা। কি রে? সুমিত প্রশ্ন করল। মা বলল আজ বৌদিকে আমার ঘরে শুতে। হঠাৎ প্রচণ্ড রেগে একটা লাথি মারল সুমিত। শেষ সময়ে সরে না গেলে মারাত্মক আহত হতে পারত তিস্তা। একটুও দেরি না করে সে বিছানা থেকে নেমে দরজা খুলতেই হাফ প্যান্ট পরা অমিতকে দেখতে পেল। তাকে বেরোতে দেখে অমিত হাঁটতে লাগলো। তিস্তা ওকে অনুসরণ করছিল। একটা দরজার সামনে দাঁড়িয়ে অমিত বলল, মা, বৌদিকে ডেকে এনেছি। তুমি যাও বৌমা, দাঁড়াও। ঘরের ভেতর থেকে গলা ভেসে এলো। তার একটু বাদে শাশুড়িকে দেখল তিস্তা। সুন্দর শাড়ি পরেছেন, মাথায় যত্ন করে খোঁপা বাঁধা, ভালো আতরের গন্ধ বের হচ্ছে, মুখে পান। শাশুড়ি বললেন, আরও আগে বলা উচিত ছিল। সুমিত, কিছু মানে বুঝতেই পারছো, ঠিক আছো তো? নির্বাক তিস্তা ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন মহিলা। তোমার এখন 6 মাস বিশ্রাম প্রয়োজন। ডাক্তার বলেছে এই সময় কোনোভাবেই শরীরের ব্যবহার চলবে না। জন্ডিস খুব খারাপ রোগ। আমি তোমাকে আমার ঘরেই শুতে বলতে পারতাম, কিন্তু তাতে একটু অসুবিধে হবে। অমিত ছেলে মানুষ, তোমার অস্বস্তির কোনো কারণ নেই। এ কি, গালে কি হয়েছে? অজান্তেই গালে হাত দিল তিস্তা। কই, কিছু না তো। না বললেই হবে? কাল শিরা পড়ে গেছে। সে হতভাগা মেরেছে তোমাকে? জবরদস্তি করেছিল বুঝি? দূর করে দেব এ বাড়ি থেকে। ভদ্রমহিলা বেশ রেগে গেলেন। তিস্তা বলল, আমি যাই। হ্যাঁ, এসো। একটা জিনিস ক্রমশ পরিষ্কার হয়ে গেল। সুমিত বাড়িতে থাকলে শাশুড়ি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, কিন্তু সে বাইরে গেলেই কত প্রাণের কথা। বিকেলে কুলপি মালাই আনিয়ে নিজের হাতে খাওয়ানো। তার এক কথা, শরীরটাকে আরেকটু ভারী করো। ভারী শরীর না হলে সন্তান বসবে কি করে? এ বাড়িতে কথাবার্তায় অদ্ভুত এক ধরনের অশ্লীলতার ফোড়ন সব সময় যেন মিশে থাকে। তিস্তা ভদ্রমহিলাকে বুঝতে পারছিল না। এই গায়ে হাত দিয়ে আদর করছেন, আবার সুমিত এলে দাঁত খিচুচ্ছেন। সারাদিনে সুমিতের জন্য বরাদ্দ 5 টাকা। সেটা দিয়ে বারংবার তিস্তাকে কথা শোনান। তার মতে অমিতের মতো ছেলেই হয় না। সুমিত আর অমিত ভাই হলেও স্বভাবে একদম বিপরীত। অমিত অনেক ছটফটে, কথা বলে মনে যা আসে। চেহারায় দুজন দুই মেরুর। অমিত ফর্সা, মায়ের গরম পেয়েছে। রাত্রে ওর ঘরে তিস্তার জন্য আরেকটা খাট দেয়া হয়েছে। নিজের খাটে শুয়ে অমিত বলল, দাদা তোমাকে খুব বিরক্ত করে না বৌদি? কই না তো। বাহ, তাহলে মা তোমাকে এ ঘরে শুতে বলবে কেন? কি জানি। তুমি সব জানো, আমাকে বলছো না। বাবা মাকে বিরক্ত করতে বলে মঙ্গলা মাসির ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই নাকি? হুম। তুমি একা স্নান করতে পারো না অমিত? খুব পারি, কিন্তু মঙ্গলা মাসি আমাকে স্নান করিয়ে দেবেই। মঙ্গলা মাসি তো মাঝে মাঝে দাদাকেও স্নান করাতো। এখন মা পছন্দ করে না বলে 1-8 দিন দেয়। তিস্তার ইচ্ছে হচ্ছিল জিজ্ঞাসা করতে সেই স্নানের বৈশিষ্ট্য কি, কিন্তু তার জিভ প্রশ্নটা উচ্চারণ করতে পারল না। 1 মাস পরে আবার কলেজে যেতে পারল তিস্তা। এই 3 মাসে ঘটনা বলতে যা ঘটেছে তা আপাতচক্ষে তেমন অস্বাভাবিক নয়। তাদের বিয়েকে সামাজিক চেহারা দেবার জন্য একটা উৎসবের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় 700 লোক এসে খেয়ে গেছে। এদের অধিকাংশই সুমিতের আত্মীয়। পুরো খরচটাই তিস্তার বাবার পকেট থেকে হয়েছে। খাট, আলমারি থেকে যাবতীয় আসবাব, কাপড়-চোপড় তিস্তার বাবা পাঠিয়ে দিয়েছেন এ বাড়িতে। তিস্তা সুমিতের সঙ্গে কথা বলতে পারে সকালে, দুপুরে, রাত গভীর না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে সুমিত 2-3 দিনের জন্য বাইরে যায়, আর ওর মা তিস্তার সঙ্গে দেবীর মতো ব্যবহার করেন।
এরকম একদিনে ওকে নিয়ে বিশ্বরূপায় থিয়েটার দেখে এসেছেন এক সন্ধ্যায়। ছেলের উপর মহিলার এত রাগের কারণ তিস্তা এখনো বুঝতে পারেনি। সুমিতকে তিস্তা কলেজে যাওয়ার কথা বলেছিল। শুনে খেঁকিয়ে উঠেছিল সুমিত। আবার কলেজে যাওয়ার দরকার কি? আমি পড়তে চাই। খরচা দেবে কে? মানে? পড়াশোনায় খরচ নেই? তোমার বাবা দেবে? বাবাকে বলবো কেন? তাহলে তোমার শাশুড়িকে বলো, তিনিই তো তোমাকে দীক্ষা দিয়েছেন। সেই দুপুরেই শাশুড়িকে কথাটা বলেছিল তিস্তা। শুনে গম্ভীর হলেন মহিলা। কি দরকার? এভাবে অর্ধেক পড়ে ছেড়ে দিতে চাই না। সুমিতের সঙ্গে যখন উদ্বাস্তুর মতো ছিলে তখন কলেজ করতে? না। তাহলে? মেয়ে ছেলে বেশি পড়লে মাথা নষ্ট হয়ে যায়। তোমার যদি সেটা করতে ইচ্ছে করে করো, তবে আমি একটা পয়সাও দিতে পারবো না। আমি যদি রোজগার করি তাহলে আপনি আপত্তি করবেন? তুমি আবার কিভাবে রোজগার করবে? এ বাড়িতে আমি প্রথম দিন যে জন্য এসেছিলাম তাই করে। ও, বেশ, দেখো চেষ্টা করে। ভদ্রমহিলা যাই হন না কেন এই অনুমতিটুকু দেবার জন্য তিস্তা ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। কলেজের মাইনে বাকি পড়ে গিয়েছিল, পার্সেন্টেজ নিয়েও সমস্যা হবে। তবু জয়াতির চেষ্টায় লক্ষ্মীর সঙ্গে কথা বলতে পারল তিস্তা। বিয়ের পর এই কয়েক মাসে তার চেহারার আমূল পরিবর্তন হয়েছে। কলেজের ছেলেমেয়েরা অবাক হয়ে তাকে দেখে। তিস্তা প্রতিজ্ঞা করল যেমন করেই হোক তাকে ভালো রেজাল্ট করতেই হবে। লক্ষ্মীর কাকা থাকেন থিয়েটার রোডে, বিরাট ব্যবসায়ী। ওর দুই মেয়ের বয়স 10 আর 8। দুজনেই ক্যালকাটা গার্লসে পড়ে। লক্ষ্মীর কাকিমা খুব নরম প্রকৃতির মানুষ। কাকার নাম শাওনরাম আগারওয়াল, বছর 45-এর মানুষ। বললেন, লক্ষ্মী যখন আপনাকে রেফার করছে তখন আমার কোনো আপত্তি নেই। 3 জনকে পড়াতে আপনাকে কত দিতে হবে? 3 জন? 2 মেয়ে আর ওদের মা। মাকে ইংরেজি বলা শেখাতে হবে। আপনি যা ভালো বুঝবেন। আপনি ম্যারেড? হ্যাঁ। মাসে 700 দেব। যদি মেয়েরা অ্যাবাভ 60% পায় তাহলে মাথাপিছু 50 করে ইনক্রিমেন্ট। চলবে? তিস্তার মনে হয়েছিল অঙ্কটা আশাতিরিক্ত। সকালে পড়াশোনা, 10টায় কলেজ করে 4টের মধ্যে থিয়েটার রোডে চলে যায় তিস্তা সপ্তাহে 4 দিন। 3 দিন মেয়েদের জন্যে, 1 দিন ওদের মায়ের প্রয়োজনে। সেখান থেকে 6:30টায় বেরিয়ে বাড়ি পৌঁছতে 7টা পার হয়ে যায়। মিসেস আগারওয়াল ওই সময় একা ছাড়েন না। ওদের গাড়ি তাকে ধর্মতলা নিয়ে এসে ট্রাম ধরিয়ে দেয়। মারোয়ারি বাড়ির রান্না মন্দ লাগে না ওর। একটু ঘনিষ্ঠতা বাড়তে ভদ্রমহিলার অনেক কষ্টের কথা জেনে ফেলল তিস্তা। এই এত বড় ফ্ল্যাট, এত টাকা পয়সা, ঘরে ঘরে টিভি, একাধিক গাড়ি সত্ত্বেও ভদ্রমহিলা স্বামীর মন জয় করতে পারেননি। শাওনরামজি কর্তব্য করতে ভুল করেন না, কিন্তু বাইরের জীবনে স্ত্রীকে কিছুতেই নিয়ে যাবেন না। তার স্ত্রী নাকি অভিজাত সম্প্রদায়ের সামনে কথা বলার উপযুক্ত নন। স্ত্রীর সঙ্গে ওর কোনো ঝগড়াঝাটি নেই, কিন্তু বাইরে ভদ্রলোকের প্রচুর বান্ধবী আছে। তারা এক একজন ডানা কাটা আধুনিকা। শাওনরামজির মোটা খরচ হয় তাদের পেছনে। একদিন ওর ব্যাগে মেয়েরা সেসব মহিলার ছবি দেখেছিল। শাওনরামজি ঠাট্টা করে মেয়েদের ছবিগুলো দেখিয়ে বলেছিলেন, এদের মধ্যে যে কেউ তোমাদের মা হতে পারত। এসব কথা শুনে শাওনরামজি সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছিল তার ব্যবহারে দেখতে পায়নি তিস্তা তা। বস্তুত ভদ্রলোকের সঙ্গে তার দেখা হয় কদাচিৎ। দেখা হলেই বাধা ধরা কয়েকটা প্রশ্ন। শরীর ভালো আছে? মেয়েরা কেমন পড়ছে? ওদের মায়ের প্রোগ্রেস কেমন হচ্ছে? ব্যাস। তিস্তা সম্পর্কে একটু আগ্রহ দেখাননি ভদ্রলোক। অথচ ওরকম চরিত্রের মানুষের সম্পর্কে সেটাই ভাবা যেতে পারে। সুমিতকে দূরে সরিয়ে রাখা তিস্তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এক সকালে ওর ঘরে যেতে পরিষ্কার জিজ্ঞাসা করল, আমরা বিয়ে করেছিলাম কেন? বুঝতে পারেনি তিস্তা। মানে? তোমাকে চুমু খেতে চেয়েছিলাম, রাজি হওনি। বলেছিলে বিয়ের আগে ওসব চলবে না, তাই বিয়ে করেছিলাম। তাতে কি হয়েছে? কিন্তু বিয়ে করে কি লাভ হলো? আশ্চর্য, তোমার মাকে জিজ্ঞাসা করো। তুমি কাকে মান্য করবে, আমাকে না মাকে? এবারের সব তো তোমার মা। বাজে কথা বলবে না। হাসপাতাল থেকে ফিরে শরীরের দোহাই দিয়েছিলে,
জন্ডিস তো সেরে গেছে অনেক দিন। থিয়েটার রোডে টিউশনি করতে যেতে পারছো, আর কতদিন আমাকে উপসী রাখবে? একটু ভদ্রভাবে কথা বলো। না, আর বলা সম্ভব নয়। সুমিত পাশ কাটিয়ে গিয়ে দরজাটা বন্ধ করল। তারপর একটুও ভূমিকা না করে তিস্তাকে জড়িয়ে ধরল। তিস্তা বাধা দিল না। বাধা দেবার কথা আর তার মাথায়ও এলো না। সে পুতুলের মতো সুমিতের ইচ্ছের কাছে নিজেকে সমর্পণ করল। ক্ষুধার্ত কুকুর যেমন গোগ্রাসে এঁটো কাটা খেয়ে নেয়, তেমনি সুমিতের আচরণ ছিল। একসময় সে শান্ত হতে তিস্তা জিজ্ঞাসা করল, আর কিছু বলার আছে? না, দরজা খুলে দাও। ওটা তুমি করেছ, তুমিই খুলবে। মানে? আমি যা বলেছি তা বুঝতে নিশ্চয়ই অসুবিধে হবার কথা নয়। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি তোমাকে রেপ করলাম। জবাব দিল না তিস্তা। সুমিত কয়েক মুহূর্ত অস্বস্তিতে থেকে উঠে দরজা খুলল। তিস্তা আর দাঁড়ালো না। নিজের ঘরে না পৌঁছানো পর্যন্ত সে কাঁদতেও পারছিল না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দিন যায় রাত যায় এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।